2012 লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ জয়ী হয়েছিলেন যিনি প্রসূন আজাদ। নানা সময়ে তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে অভিনয়ের নানা দিক নিয়ে বিতর্কিত হয়েছেন। এমনকি দর্শক হৃদয়ে তার জন্য ভালোবাসারও কিন্তু কোনো কমতি নেই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রসূন আজাদ। আমরা কথা বলবো তার সাথে। আপনার ছোটবেলা থেকে আমরা শুরু করি। ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? আমার ছোটবেলা ছিল ঢাকায়। উইলস লিটল ফ্লাওয়ার ছিল আমার স্কুল, কলেজ ছিল ক্যামব্রিয়ান। আমি খুব দুষ্ট ছিলাম। আমার বন্ধুরা ভাবতো আমি ভালো অভিনয় করতে পারবো, কারণ আমি মিমি খুব ভালো করতে পারতাম, আমি নকল করতে পারতাম টিচারদের ভালো। ছোটবেলা খুব ভালো ছিল আমার। একটা সময় মনে হতো কখন বড় হব, কখন টিনেজ শেষ হবে। এখন মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল। হ্যাঁ, ছোটবেলার মজার কোনো স্মৃতি আপনার মনে পড়ে? ছোটবেলার আমার অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি। একটা দুইটা স্মৃতি আমরা শুনতে চাই, দর্শক জানতে চায়। একবার আমি বাসা থেকে পালিয়ে গেলাম। আমার বয়স তখন 7-8 তখন। তো বাসা থেকে বের হওয়ার পরে আব্বু আম্মু আমাকে অনেক খোঁজাখুঁজি করছিল। তো সারাটা দিন আমাদের বাসার দরজা খোলা ছিল। আমি বাসায় এসে ভয় না, ঠিক আমি দুষ্টুমি করে খাটের নিচে ঘুমিয়েছিলাম। তো সেই সারাটা দিন আমি জাস্ট খাটের নিচে থেকে আমি বুঝলাম আমার বাবা মা আমাকে কত ভালোবাসে। আমি যদি সত্যি হারিয়ে যেতাম তারা আসলে কি অবস্থা ছিল। আমি আসলে খাটের নিচে পালিয়ে যে বাইরে ঘুরে টুরে এসে আমি আবার খাটের নিচে ঢুকেছিলাম। এটা খুব এক্সাইটেড একটা বিষয় আমার জন্য। আপনারা কয় ভাই বোন? আমি বড়, আমার একটা ছোট ভাই আছে, এলেভেল করছে, আবির আজাদ। ও কি পড়ছে? এলেভেল করছে। আপনি বেশ কিছুদিন যাবত কি টেলিভিশন থেকে একটু দূরে সরে আছেন? একদম সত্যি কথা বলতে কি, আমি তো ধারাবাহিক নাটকে কাজ করা হয়নি আমার। আমি অভিনয়টা সামহাও ভালোবাসি। আমি থিয়েটারে কাজ করিনি, আমার সেই সৌভাগ্য হয়নি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। অভিনয় মানে চরিত্রগুলো ধারণ করার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন। এই 4 বছর টানা কাজ করতে করতে আমি বেশ অল্প অল্প ছোট ছোট কাজ করেছি। 1 ঘন্টা নাটক, টেলিফিল্ম, সিনেমা, মিউজিক ভিডিওতে অ্যাক্ট করলাম। তো আমার এখন মনে হচ্ছে অডিয়েন্স হিসেবে আমি কীরকম দেখতে চাই বাংলাদেশের কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ, আমাদের শিল্প, আমাদের নিজস্ব জিনিসগুলো। আমার একটু ব্রেক দরকার ছিল। ব্রেকটা জাস্ট ব্রেকে আছি। তো তার মানে কি বলবো, ব্রেকটা আপনি এনজয় করছেন? অবশ্যই। তো ব্রেকটা কি আপনার, এই এনজয়মেন্টটা কি ভবিষ্যতে যখন আপনি আবারও প্রফেশনে ফিরে যাবেন বা আপনার ভালোবাসার সেই অভিনয়ের জায়গাতে ফিরে যাবেন, এই ব্রেকটাতে যে নিঃশ্বাসটুকু আপনি নিলেন, এটা কি অনেক কাজে দিবে বলে আপনার মনে হয়? অবশ্যই অবশ্যই। আমি প্রতিটা নিঃশ্বাস এখন নেই, আমি ব্লেসড আল্লাহর কাছে। আমি এখন বুঝতে পারি মানুষ আমাকে, আমি একটা অনেক সময় গেছে, অনেক লম্বা একটা সময় গেছে আমি কখনো ফিল করিনি আমি অ্যাক্ট্রেস। এই গ্যাপটার পরে মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে তুমি কখন আসবা, তোমাকে কখন দেখবো, আপনাকে দেখতে চাই, এটা আমার জন্য বিশাল বড় পাওয়া। একটা বিষয় আমি আপনার কাছে আসতে চাই। আপনার কথার মধ্যে দিয়ে মনে হলো যে আপনি বলতে চাচ্ছেন আপনি প্রফেশনাল না অভিনয়ের এই জগৎটাতে। তো সেক্ষেত্রে আপনি যখন প্রথম লাক্স চ্যানেল আই সুপারস্টারে যখন নাম লেখালেন, তো ওই সময়টা কেন মনে হলো হঠাৎ করে এতে নাম দিবেন, বা কারো অনুপ্রেরণা ছিল কি না? ফার্স্ট অফ অল আমার ফ্রেন্ড আমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছে, আমার ছবি দিয়ে। সেকেন্ড থিং, ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল আমার বাবার। আমার বাবা মিষ্টি কিনে বাসায় এসেছিল, জাস্ট সেরা 1200-তে আমি অ্যালাউ হয়েছিলাম, সেই জন্য আমার বাবা খুবই খুশি ছিল, খুব এক্সাইটেড ছিল। আমি খুব কনফিউজ ছিলাম, আমার মনে হচ্ছিল আমাকে কি জন্য সেরা 1200-তে অ্যালাউ করা হয়েছে। আমি এনি টাইম মানে এখান থেকে বাদ পড়ে যাব, বাসায় ব্যাক করব, আবার আমার ছোট ভাই আমাকে চেতাবে, একটা একরকম লজ্জা হবে সেটা। এবং ফাইনালি দেখলাম না, ওরা শুধুমাত্র চেহারা, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যটাকে প্রায়োরিটি দিচ্ছে না। সামহাউ আমি লাকি। এবং আসলে ওই জার্নিটার সব থেকে টাফ ব্যাপার হচ্ছে ওইটার পর ইন্ডাস্ট্রি থেকে কিভাবে কাজ করবে, নিজেকে টিকিয়ে রাখা। এরপরে কাজগুলো আমি সিলেকশনগুলো যেভাবে নিয়েছি, আমি হ্যাপি। দর্শক, আমরা শুনবো প্রসূন আজাদের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় যাওয়ার সেই গল্প। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সাথেই থাকুন।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপন ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রসূন আজাদ। চলে যাচ্ছি তার বাকি গল্পে। প্রসূন, যে গল্প করছিলাম আমরা, সামিয়ার সাথে আমার বেশ ভালো কিছু মোমেন্ট আছে, অনেক ভালো সময় কেটেছে আমাদের একসাথে। সামিয়া, সামিহা, সোমা, ইতিশা, তখন ওর রেজিস্ট্রেশনের নাম ছিল জোহরা, জেবিন, ও এখন ইন্ডিয়ায় আছে, বেশ ভালো কাজ করছে। আমাদের সময়টা তখন ছিল কেমন যেন স্কুলের মতো লাগতো, সবাই একসাথে সারাদিন। আর আমার রুমমেট ছিল সামিয়া। একবার আন্টি আসলো ব্যাগে করে, আমাদের খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন ছিল এখানে, আর আমি মোটা ছিলাম, আরও মোটা ছিলাম, সেই জন্য আমার ডায়েট চার্ট খুব কড়াকড়ি ছিল, রেস্ট্রিক্টেড। চকলেট আমার এত পছন্দ ছিল, সামিয়া সেটা জানতো। আন্টি এসেছিল কিভাবে যেন, ওখানে খুব কড়াকড়ি, কোনো কিছু বাইরের খাবার ফুড অ্যালাউ না। ও চুরি করে চকলেট এনে আমাকে দিত, আমি সেই চকলেট খেতাম। ওই 4 মাসের ভিতর কিন্তু চকলেট খাওয়ার আর কোনো সুযোগ ছিল না। তারপরে খুব ভয় পেতাম টুম্পা আপুকে, আজরা আপুকে। খুব অবাক লাগে এখন যখন একসাথে কাজ করি, মনে হয় এটা আমার কলিগ। এই আপুকে এত ভয় পেতাম, কারণ আমার কলিগ, আমি ব্লেসড। ভেরি গুড, শুনে আসলে খুব ভালো লাগলো। আপনার ওই সময়কার কিছু স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। একটা বিষয় জানতে ইচ্ছে করছে, আপনার প্রথম চলচ্চিত্র ছিল যেটি বড় পর্দায় যখন আপনার অভিষেক হয়, সেটি ছিল সর্বনাশা ইয়াবা মেবি। তো আপনি এরই মধ্যে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন মেবি, বেশ কিছু কাজ করেছি। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো লাগার চরিত্র কোনটি ছিল আপনার কাছে, কোনটা মনে হয়েছে? টু বি অনেস্ট, আমার মন মতো কোনো কাজ আমি এখনো করতে পারিনি। আমার 100। তাহলে আমি আরেকটা প্রশ্ন করব এখানে, যেহেতু আপনি বলছেন আপনার মনের মতো সবচেয়ে ভালো কোনোটি হয়নি, তাহলে সবচেয়ে খারাপ কোনটা হয়েছে? একটা কাজ করেছি, সেটা খুব ভালো ছিল। আচ্ছা। জানালার গ্লাস, বাপ্পা মজুমদার, সিঙ্গার বাপ্পা মজুমদারের। বাপ্পাদার এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। জানালার গ্লাসের অডিয়েন্স এত রেসপন্স এত ভালো ছিল, বেশ ভালো ছিল। এবং ওই কাজের পর এখন আমার মনে হচ্ছে সমস্যা নেই, আমি আরো অনেকটা গ্যাপ নিতে পারি আরো। আপনার প্রথম যে চলচ্চিত্র ছিল সর্বনাশা ইয়াবা, এইখানকার কিছু এক্সপেরিয়েন্স যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। প্রথম সিনেমা ছিল হচ্ছে অচেনা হৃদয়। আচ্ছা, অচেনা হৃদয় রিলিজ হতে একটু লেট হয়েছিল, এর আগে সর্বনাশা ইয়াবা বের হয়েছিল। অচেনা হৃদয়ের শুটিংয়ের ছবিগুলো দেখে কাজী হায়াত স্যার, কাজী মারুফ ভাই ছিল আমার ফ্রেন্ড লিস্টে। মারুফ ভাই কাজী হায়াত স্যারকে দেখিয়েছিল ছবিগুলো। স্যার ডাকলেন, আমরা একসাথে দুপুরে খেলাম, স্যার আমাকে গল্প বললেন। সব থেকে বড় ব্যাপার কি, পুলিশের পোশাক আর্টিস্টরা যখন পরে হয়তো দেখে এটা আমার ক্যারেক্টার, এক একজনের কাছে এক এক রকম। আমার বাবা মাকে আমি আমার জন্মের পর থেকে দেখেছি, পুলিশের পোশাক মানে হচ্ছে আমার ফ্যামিলি। পোশাকের রেসপন্সিবিলিটি অনেক বেশি, আর আমাকে খুব সুন্দর একটা ক্যারেক্টার দিয়েছেন কাজী হায়াত স্যার, থ্যাঙ্কস। আমি সবসময় ছোটবেলায় দেখতাম টিভিতে নায়িকা শাড়ি পরে নাচে, তো ফার্স্ট টাইম আমি, নায়ক ছিল কাজী মারুফ, তার সাথে নাচলাম এবং এক্স্যাক্টলি আমার ফিল হয়েছে আমি নায়িকা। টিভিতে আমি যেভাবে দেখতাম, ছায়াছন্দে যেভাবে দেখতাম নায়িকা নাচে, এক্স্যাক্টলি আমি সেভাবে নেচেছি। এবং এটা আমার জন্য, যখন এগুলো শুটিং হয়েছে তখন নিশ্চয়ই চারিপাশে অনেক মানুষের ভিড় ছিল। হ্যাঁ, এবং সবাই কিভাবে এনজয় করেছেন? সবাই খুব এনজয় করছিল, কারণ আমি তো ফার্স্ট টাইম এরকম সিনেমার, আর সিনেমার সেট তো বিশাল বড়, এই জন্য আমার সিনেমা খুব পছন্দ। নাটকও বেশ পছন্দ, কিন্তু সিনেমার সেটে এক ধরনের ফ্যামিলি হয়ে যেতে হয়, অনেকটা দিন একসাথে আমাদের থাকতে হয়। ওরা সিনেমার সেট হচ্ছে এক্স্যাক্টলি ফ্যামিলির মতোই, মানুষ আসছে, মানুষ এক্সাইটেড, কথা বলতেই পারে মানুষ। কিন্তু কিছু সময় অনেকে হয়তো ওভার এক্সাইটেড হয়ে যায়, কাছে আসতে চায়, সেক্ষেত্রে সিনেমার এক্সপিরিয়েন্স আসলে বলে শেষ করা যাবে না। চমৎকার। আমরা আরেকটু আগে ফিরে যেতে চাই, ঠিক সেই নতুন কুড়ির আমলে। আমরা জানি যে নতুন কুড়িতে নজরুল সঙ্গীতের মধ্যে দিয়ে আসলে আপনাকে অডিয়েন্স চিনতে শুরু করেছে। তখন আপনি অনেক ছোট্ট ছিলেন, কিন্তু ওই সময়ের কিছু অভিজ্ঞতা আমরা জানতে চাই। 2000 সাল বা 2001-2 সালের কথা ছিল। জি, নজরুল গীতি আমার বাবার খুব পছন্দ, আমার বাবা নজরুলের ফ্যান। অনেস্টলি আমার শুনতে খুব পছন্দ, আমার শুনতে খুব ভালো লাগে গান, আমি শুনতে পছন্দ করি। তো বাবা আমার জন্য গাইতাম। একটু বড় হওয়া শুরু করলাম, আমার বাবার ঢাকার বাইরে পোস্টিং হয়ে গেল, সিদ্দিপাশা ক্যাম্প।
এরপর থেকে আমার গানের প্রতি খুব একটা মনোযোগ ছিল না। একটু জানতে চাচ্ছি, আপনার প্রথম বললেন যে সর্বনাশা ইয়াবাটা প্রথম রিলিজ হয়েছিল, কিন্তু তারপরের যে ছবিটা প্রথম যে ছবিটা আপনারা করেছেন, হ্যাঁ, প্রথম যে সিনেমাটা করেছিলাম ওইটা সেকেন্ড রিলিজ হয়েছিল, ওইটা ছিল কোন ছবিটা? ওইটা ছিল অচেনা হৃদয়। অচেনা হৃদয়ের একটু গল্প শুনি, ওটা কার ছিল? অচেনা হৃদয়ের ডিরেক্টর ছিল এসআই খান, নায়ক ছিল আমার সাথে এবিএম সুমন, ইমন ভাই ছিল। এবিএম সুমনের প্রথম কাজ, আমারও প্রথম কাজ, এটা প্রথম সিনেমা। অচেনা হৃদয় হচ্ছে ফার্স্ট বেবি, ওইটার স্ক্রিপ্ট থেকে শুরু করে ক্যামেরা যেদিন বন্ধ হলো প্যাক আপ হওয়া পর্যন্ত আমি ছিলাম। পুরো প্রজেক্টটাতে মানসিকভাবে আমি খুব খুব বেশি দুর্বল অচেনা হৃদয়ের জন্য। গল্পটাও বেশ সুন্দর ছিল, আমার প্রথম কাজ। সচরাচর যেরকম গল্প দেখি আমরা ওরকম ছিল না। কি ছিল গল্পটা, এটা জাস্ট মনে করিয়ে দিতে চাচ্ছি দর্শককে। আমি একজন মানসিক রোগী ছিলাম, সেখানে আমি আমার অতীত ভুলে যেতাম, 5 দিন আগের ঘটনাও ভুলে যেতাম। মানে টুইস্ট ছিল এখানে ক্যারেক্টারটার এরকম, তার বয়ফ্রেন্ড মারা যাওয়ার পরও তার যার সাথে বিয়ে হয় সে ধরেই নিচ্ছে তার বয়ফ্রেন্ড, সেই মানুষটাকে ভালোবাসছে না কিন্তু ভালোবাসছে। স্মৃতির রিপিটেশন। এক্স্যাক্টলি। চমৎকার। তো এই সময়টা আপনি যখন ছবিটি করলেন, তখন আপনার মনে হয়েছিল ওই চরিত্রটিতে যখন আপনি কাজ করছেন, মানে আপনার নিজের ফিলিংটা কেমন ছিল? কারণ আপনি বলছেন যে স্মৃতি ভুলে যাচ্ছে বারবার করে, আবার সে রিপিট হচ্ছে। দেখেন, বেঁচে থাকতে হলে আমরা সবাই আসলে সবকিছু ভুলতে চাই, সবাই অনেকেই ভুলে যাই আমরা, ব্যাড মেমোরিজ আমরা কেউ মনে রাখি না, কিন্তু ওই ক্যারেক্টারটা ছিল ওর ভালো মেমোরিজও ভুলে যেত। তার মানে এটা আপনার ভালো লাগার একটা জায়গায় বলা চলে। বেশ ভালো লাগে, কারণ বাস্তব জীবনে আসলে অনেকে চায় স্মৃতিগুলো ভুলে গিয়ে আবার যেন নতুন করে চলে আসে। ওই ক্যারেক্টার আমার জন্য ওইটা নিয়ে খেলা করার অনেক জায়গা ছিল। আচ্ছা। আর প্রথম কাজ অন্যরকম হয়। চমৎকার। এবার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গত বছরের অক্টোবরে আমরা বেশ খানিকটা উত্তেজনা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে টেলিভিশনের অভিনয় করা নিয়ে আমাদের সিনিয়র যিনি আর্টিস্ট আছেন রোকেয়া প্রাচীর সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনি কোনো দ্বন্দ্বে গিয়েছিলেন কিনা, তো এই প্রসঙ্গটা আমরা শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, আমরা শুনবো প্রসূন আজাদের বাকি গল্প, তবে ছোট্ট একটা বিরতির পরে। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আমাদের আপন ভুবন অনুষ্ঠানে। আমরা ফিরে যাচ্ছি প্রসূন আজাদের বাকি গল্পে। প্রসূন, আমরা যে প্রসঙ্গটা শুরু করেছিলাম, যে ছোট পর্দায় কাজ করা নিয়ে রোকেয়া প্রাচীর সাথে আপনার একটু দ্বন্দ্ব চলছিল, বিষয়টা জানতে চাচ্ছি। রোকেয়া প্রাচী, প্রথমত আমি ওনার ভক্ত। আচ্ছা। তারপর হচ্ছে উনি আমার মায়ের পরিচিত, মানে আমার আন্টি হয়। সো রেসপেক্টের জায়গায় সে আমার একটা জায়গায় খুব গভীরভাবে ছিল। আমি তো জুনিয়র অ্যাক্ট্রেস, কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি। তো আমার মনে হয়েছিল সে যেহেতু আমার সিনিয়র, আমি যদি তাকে সম্মান করতে পারি, আমি তো সেটা নিজের ক্ষেত্রেও পেতে পারি। জুনিয়র আর্টিস্ট তো কি হয়েছে, আমি তো আমার প্রাপ্য সম্মানটুকু চাইতেই পারি। আমার আসলে অভিনেত্রী, অভিনেতা, আর্টিস্টরা সবসময় একটু পাগল হয়, এইটা অভিমান, ঠিক হয়ে যাবে। আমরাও সেটাই আশা রাখছি। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা মাঝখানে দেখেছিলাম গ্রামীণ ফোনের কোনো একটা রি-রেজিস্ট্রেশন নিয়ে আপনার কোনো একটা ভিডিও বেরিয়েছিল। এখন সেটা সত্যি ছিল নাকি এটা নিজের তৈরি করা কিছু ছিল, এটা একটু জানতে চাচ্ছি। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি, আমি জাস্ট কখনো বুঝি না যে আমি অ্যাক্ট্রেস। তবে আমার এই জায়গাতে একটা জিনিস মনে হয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তির জায়গাটা নিয়ে আপনি চিন্তা করেছেন তখন। এক্স্যাক্টলি, আমি নিজেও সাধারণ একটা মেয়ে। আমিও সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, যে আমার সামনে যে বয়স্ক লোক ছিল, আমি যদি পানি পিপাসা ফিল করি, সেও ফিল করছে, এবং সে বাচ্চাগুলো রেখে ওখান থেকে লাইন ছেড়ে চলেও যেতে পারছে না। একটা পানির জার থাকলে ভালো হতো। এক্স্যাক্টলি, ওই জন্য আমি ভিডিওটা করেছি, আর কিছুই না। তবু ভালো যে মানুষের ভালোর জন্যই তো চিন্তা করেছেন। এনিওয়ে, আপনি সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বলা চলে 5-7 বছর যাবত মিডিয়াতে আছেন এবং বেশ সক্রিয়ভাবেই আছেন, কারণ এর মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র আপনি করে ফেলেছেন। তো এই এত দূর পর্যন্ত এসে আপনার কি মনে হচ্ছে, মিডিয়াটা কেমন লাগছে আপনার? আমার প্রফেশনালি অভিনয় হচ্ছে 4 বছর,
আমি অনেক কাজ করেছি যেটা এখন মনে হয় আমার করা উচিত হয়নি। আমি অনেক বেছে কাজ করেছি তারপরও। সো মানুষ আসলে বড় হতে হতে বয়স বাড়তে বাড়তে শেখে, আমারও তাই। আগের যে ভুলগুলো করেছি সেগুলো এখন আর করা যাবে না। আমার চোখে আমি যেভাবে দেখি সেভাবে জাস্ট আমি মানুষকে দেখাতে চাই। আমি চেষ্টা করব পড়াশোনাটা কন্টিনিউ করতে, ফিল্ম মেকিং নিয়ে পড়তে। আচ্ছা, বড় পর্দায় কাজ করতে নাকি ছোট পর্দায় কাজ করতে আপনার বেশি ভালো লাগে? অবশ্যই বড় পর্দা, অবশ্যই কেন? বড় পর্দা। পার্থক্যটা কেমন? আপনার ফিলিং এর জায়গাটা কেন এমন হচ্ছে? বড় পর্দায়, বড় পর্দা, বড় পর্দা হিউজ, ওখানে অনেক মানুষ থাকে, আপনাকে পছন্দ করছে এবং ডিরেক্টলি শীষ দিচ্ছে, অথবা আপনি যখন স্ক্রিনে আসলেন তখন আপনাকে দেখে চিৎকার করছে। ওটা অন্যরকম একটা কিন্তু অনুভূতি। আপনার এইখানে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে এখন কিন্তু অনেক মানুষ সিনেমা হলে যেতে চায় না, কিছুটা আমি নিজেও সিনেমা যেতে হলের চাই না। বিমুখ। তাহলে বড় পর্দায় কাজ করে আপনি বলছেন যে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছেন বা শীষ দিচ্ছে, মানুষ আপনাকে ভালোভাবে আমি নিচ্ছে। যে কয়েকটা কেন? কাজ করেছি, আমি যতদূর আশা করেছিলাম তার থেকে বেশি অডিয়েন্স ছিল। আমার বিশ্বাস, আমি সবসময় বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, ভালো গল্প হলে দর্শক অবশ্যই যাবে হলে। এবং দেখেন, আমাদের দেশে মানুষ রাস্তায় ঘুমায়, কিন্তু মেগাবাইট কিন্তু ঠিকই আছে পকেটে, ফোন কিন্তু, ইন্টারনেট সবাই ইউজ করছি আমরা। সো মেন্টালি ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে একটা জায়গায়। সো কন্টেন্ট, গল্প, এগুলো যদি আমরা ঠিকঠাক গুছিয়ে আমাদের গল্প বলার ধরনটা রাখতে পারি, আমার মনে হয় দর্শক হলে যাবে। আমি কোনো একটা জায়গাতে আপনার কোনো একটা ইন্টারভিউতে দেখেছিলাম আপনি কোনো একটা চিত্রনাট্য লিখছেন, তো হ্যাঁ। সেই লেখালেখির কাজটা কতদূর পর্যন্ত এগিয়েছে? গল্পের নাম কুহেলিকা, কুহেলিকা লিখছি। আমাদের বেশ 40% শুটিং হয়ে গেছে। সো আমার যে ফিয়ন্সে মোহাইমিন সান, আমার সাথে ও অভিনয় করছে। একটা জায়গায় বরফ পড়ে অস্ট্রেলিয়াতে, তো জুলাইয়ের ওই সময়টা আমি দেশে ছিলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ। তাহলে আমরা খুব শীঘ্রই হয়তো আপনার সেই ছবিটি দেখতে পাবো। দোয়া করবেন। অবশ্যই। আপনি এর মধ্যে কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন কি? ধারাবাহিক নাটক আমার মনে হয় খুব টাফ একটা কাজ। একটা ক্যারেক্টার দীর্ঘদিন ধরে প্লে করা, এত ধৈর্য আমার। তাহলে সবগুলি কি প্যাকেজ নাটক ছিল? আমার সব টেলিফিল্ম ছিল, 1 ঘন্টা ছিল, সিনেমা ছিল। আপনি Last বোধহয় music. একটা দুটো বিজ্ঞাপনেও কাজ করেছেন। হ্যাঁ, প্যারাশুটে কাজ করেছিলাম, আরএফএল এ কাজ করেছিলাম। এরপরে আপনার কি ইচ্ছা আছে? মানে এখন চলচ্চিত্রের দিকে আবারও ঝুঁকে পড়বেন আমার নাকি ইচ্ছা- ছোট পর্দায় আবারও যেতে চাচ্ছেন? আমার ইচ্ছা, আমি সিনেমা করতে চাই, বাংলাদেশি সিনেমা করতে চাই। সিনেমাটা বানাতে চান নাকি নিজে অভিনয় করতে চান? এনিহাও আমি সিনেমার সাথে থাকতে চাই, আর সুযোগ পেলে হলিউডে কাজ করব। চমৎকার। আপনার ছবিটি তাহলে আমরা হয়তো এই বছরের শেষ নাগাদ বা সামনের বছর শুরুর ঘটনাটি হয়তো আমরা জানতে পারবো। আমার ইচ্ছা আছে এখন পর্যন্ত অনলাইনে রিলিজ করা, ইন্টারন্যাশনালি যেন একটা সিনেমা হতে পারে। আমি তো এখন অনেক জুনিয়র, আমার সিনিয়র যে ডিরেক্টররা আছেন, এটা এক ধরনের বেয়াদবি হবে। সো আমি হলে দিতে চাই না, আমি চাই এটা অনলাইনে যাক। আচ্ছা, অনেকে বলছে যে এখন আর দর্শকদের হলের প্রতি আসলে অতটা আকর্ষণ নাই, যেতে চায় না। আপনারও কি তাই মনে হয়? দেখেন, ভালো একটা সিনেমা যখন রিলিজ হয়, আপনি ঘরে বসেই কিন্তু শুনতে পাচ্ছেন। আপনার ফ্রেন্ড আসছে, কেউ কল করলো, কারোর সাথে আড্ডা হচ্ছে, কোথাও না কোথাও সিনেমাটা নিয়ে কথা হয়। সো ভালো সিনেমা আসলে দর্শক যখন হলে যায়, তারা বের হয়ে এটার পাবলিসিটি ওরাই করে। তো আপনার কি মনে হয় শুধুমাত্র ভালো সিনেমা হলেই দর্শক আবারও হলে ফিরে যাবে? আসলে ভালো খারাপের ডেফিনেশন খুব টাফ আমার জন্য। হলের পরিবেশটা কি এক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলে কিনা? হলের পরিবেশটা একটু কমফোর্টেবল হওয়া উচিত। কেমন ধরনের কমফোর্টেবল হওয়া উচিত বলে আপনার মনে হয়? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের। আচ্ছা, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তার আমাদের, বিষয়টা? আমি হলটার নাম ভুলে গেছি, আমি সরি, অচেনা হৃদয় দেখতে যখন গেলাম টঙ্গীর দিকে, ওখানে সিটে ছাড় পোকা ছিল, আমি যেখানে বসেছিলাম। এক্স্যাক্টলি। এবং আমার নিজে থেকে দেখা হলেরই সেটা। পরিবেশ এমনটাই। সো এরকম এগুলো কিছু ঝামেলা আসলে। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো গল্প, ভালো ছবি, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীরও আর একটা বিষয় ডিরেক্টরদের থাকে। আমার মনে হয় কি, যারা লিখছেন অথবা যে ডিরেক্টরই লিখছেন, তাকে একটা স্বাধীনতা দেওয়া উচিত। সে কিভাবে দেখতে চায়, কিভাবে বলতে চায় তার গল্প, একটা বাধা ধরার ভিতর দিয়ে দিলে কিন্তু স্বাধীনতা থাকে না। শিল্পের স্বাধীনতা দরকার। আমার মনে হয় ডিরেক্টরদের প্রপার স্বাধীনতা দেওয়া দরকার। আচ্ছা,
আপনার এই গল্পে আমরা ফিরে আসব আরেক দিন, তবে আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন করার ইচ্ছা আছে, আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান? আমি আমাকে কোথায় দেখতে চাই? আমি দেখতে চাই আমার দেশে পথে কেউ ঘুমাবে না। আমার মৃত্যুর আগ মুহূর্তে আমি যদি জানতে পারি আমার দেশের সব মানুষ সুখে আছে, কেউ পথে ঘুমায় না, কোনো শিশু স্কুল বাঙ্ক করে নাই, তো এটা আমার জন্য খুব খুশির খবর হবে। আমি ওখানে দেখতে চাই আমার। চমৎকার, শুনে ভালো লাগলো। আপনার সাথে হয়তো আরেক দিন আড্ডা দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। থ্যাঙ্কস, ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম প্রসূন আজাদের সাথে। তার সর্বশেষ যে কথাটি ছিল তা ছিল, এই দেশে যেন কোনো পথ শিশু না থাকে, প্রত্যেকটি শিশু যেন সুখে শান্তিতে থাকে, কোনো শিশু যেন স্কুলে যাওয়া কামাই না করে। তো তার এই স্বপ্নের সাথে আমরাও ঠিক গলা মিলিয়ে বলতে চাই, প্রত্যেকটি শিশুর জীবন হোক সুস্থ এবং নিরাপদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।